বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। অনিমেষ মাধবীলতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমরা কোথায় যাব? আমাদের বাসায়, বেলগাছিয়া। তুমি জানো নিশ্চয়ই আমি হাঁটতে পারি না, জীবনে কখনো হাঁটতে পারবো না। জানি, জেনেই এসেছি। তুমি একা বাসা নিলে কেন? কবে থেকে নিলে? নিতে হলো। মাধবীলতার এরকম কথা বলার ভঙ্গিতে অনিমেষ বুঝল আর প্রশ্ন করা উচিত হবে না। অন্তত দুজন বাইরের মানুষের সামনে মাধবীলতা বিশদ হতে চাইছে না। অনিমেষ দীপকের মাকে বলল, আপনি কিছু মনে করবেন না। না, মনে করব কেন? শুধু জানতে ইচ্ছে করছে তোমাদের সম্পর্কটা কি। অনিমেষ মাধবীলতার দিকে তাকিয়ে হাসল। ভদ্রমহিলা একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, তোমাদের কি বিয়ে হয়ে গেছে? প্রশ্নটা এতই আকস্মিক যে অনিমেষ জবাব দেওয়ার আগে মাধবীলতা হেসে বলল, হ্যাঁ। ও মা, তাই বুঝি? দীপকের ঠাকুমা যেন চমকে উঠল। তুমি তো এত বছর জেলেই ছিলে, বিয়ে কখন করলে? জেলে যাওয়ার আগেই বিয়ে হয়েছে, মাধবীলতা জবাব দিল। দিয়ে উঠে দাঁড়ালো। আমি কিছুই বুঝতে পারছি না বৌমা। যদি এরা স্বামী স্ত্রী হয়ে থাকে তাহলে অনিমেষ জেল থেকে বেরিয়ে নিজেদের বাড়িতে যাবে না কেন? আশ্রমে যেতে চেয়েছিল। তুমি কিছু বুঝতে পারছো? দীপকের ঠাকুমা এখনও অসহিঞ্চ। দীপকের মা হেসে বললেন, মান অভিমানের ব্যাপার, আমাদের বেশি বুঝতে যাওয়া ঠিক নয়। তবে তুমি কিন্তু ওকে ভালো ডাক্তার দেখিও। মাধবীলতা ঘাড় নাড়ল। ওর ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল যে সে এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে তত স্বস্তি পাবে। ঠাকুমা জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কে কে আছেন? কেন? এরকম মানুষের চিকিৎসার খরচ তো কম নয়, তাই বলছি। আমি আমার সাধ্যমতো নিশ্চয়ই করব। তুমি কি চাকরি করো? হ্যাঁ, আমি স্কুলে পড়াই। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা ওকে এখানে যত্ন করে এনেছিলেন। এবার আমি ট্যাক্সি ডেকে আসি। মাধবীলতা বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। সঙ্গে সঙ্গে দীপকের মা বললেন, আরে ট্যাক্সি ডাকতে যাবে কেন? আমার গাড়ি পৌঁছে দিয়ে আসবে অনিমেষকে। তুমি বসো, আমি ড্রাইভারকে খবর দিচ্ছি। কি দরকার, এতটুকু আমাকে করতে দিন, মাধবীলতা শক্ত গলায় বলল। দীপকের মা ওর মুখের দিকে তাকিয়ে কি দেখলেন তিনিই জানেন। এবার গলা নামিয়ে বললেন, বেশ, গাড়ি যদি না নিতে চাও নিও না, আমি ওদের কাউকে ট্যাক্সি দিতে বলছি। এ পাড়ায় চট করে ট্যাক্সি পাওয়া মুশকিল, তাতে নিশ্চয়ই তোমার আপত্তি হবে না? মাধবীলতা ঘাড় নাড়ল। দীপকের মা চলে গেলে সে আবার অনিমেষের সামনে এসে বসলো। তোমার সঙ্গে কোনো জিনিসপত্র নেই না? অনিমেষ বলল, আমি তো একদম খালি হাতে জেলে গিয়েছিলাম, বেরোবার সময় ওরা হাত ভরে দেবে কেন? মাধবীলতা বলল, তোমার হোস্টেলে পাওয়া থেকে সুটকেস এখনও আমার কাছে আছে, জামাগুলো ছোট হবে কি না জানি না। একটু বাদেই দীপকের মা এসে জানালো ট্যাক্সি এসে গেছে। বললেন, তোমাদের ঠিকানাটা যদি রেখে যাও, যদি কখনো দরকার পড়ে। মাধবীলতা একটা কাগজে ঠিকানাটা লিখে দিয়ে টেবিলের উপর রাখল। কাগজ এবং ডট পেন তা ব্যাগেই ছিল। অনিমেষ ঠাকুমার মুখের দিকে তাকালো। তার মুখে অসন্তুষ্টির ছাপ স্পষ্ট। দীপক এখন তেমনি তাকিয়ে আছে। দীপকের মা সঙ্গে লোক নিয়ে এসেছিলেন, যারা তাকে গাড়ি থেকে নামিয়ে এনেছিল। তারা সাবধানে অনিমেষকে ইজি চেয়ার থেকে আরেকটা চেয়ারে বসালো। তারপর সেই চেয়ারটা নিয়ে হাঁটা শুরু করলো। অনিমেষ ওদের বলল, একটু দাঁড়াও ভাই, আমাকে একটু দীপকের কাছে নিয়ে চলো। লোকগুলো নিমেষেই চেয়ার সমেত দীপকের কাছে নিয়ে এসে বলল, চললাম ভাই, বলে ডান হাতটা আলতো করে দীপকের কাঁধে রাখলো। হঠাৎ একটু অদ্ভুত ঘটনা ঘটে গেল। দীপকের দুটো হাত সচল হয়ে অনিমেষের হাত জড়িয়ে ধরল। তার চোখ বিস্ফোরিত, একটা গোঙানি উঠছে মুখ থেকে। অনিমেষের মনে হলো তার হাত ভেঙে যাবে। দীপকের মুঠোয় এত শক্তি কল্পনা করতে পারেনি সে। প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো অনিমেষ, নিশ্চয়ই পড়ে যেত। সকলে মিলে চেষ্টার পর দীপকের হাত ছাড়ানো গেল। ওর মা আর ঠাকুমা ওকে ধরে রেখেছেন। গঙ্গানিটা এখনও বন্ধ হয়নি। অনিমেষের হাতে তখনও জ্বলুনি হচ্ছিল। সে দীপকের দিকে আরেকবার তাকাতে দেখলো বেচারা কষ বেয়ে লালা গড়াচ্ছে, বিভৎস দেখাচ্ছে ছেলেটাকে। ঠাকুমা তখন উত্তেজিত গলায় বললেন, ডাক্তারবাবুকে ডাকো, ও বোধহয় জ্ঞান ফিরে আসছে। ও বাবা, যাও। একটু বাদেই ছেলেটা শান্ত হলো। দীপকের মা তাকে একটা ডিভানে শুইয়ে দিতেই সে চোখ বন্ধ করলো।
বোঝা যাচ্ছিল খুব পরিশ্রান্ত হয়ে পড়েছে দীপক। এত বছর এক ঘরে বাস করে একদিনের জন্য এরকম ব্যবহার করতে ওকে দেখেনি অনিমেষ। সে বিহ্বল হয়ে পড়েছিল। মাধবীলতা পাশ থেকে চাপা গলায় বলল, এবার চলো। লোকগুলো চেয়ার তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। দীপকের মা এবং ঠাকুমা ঘরে রয়ে গেলেন। অনেক কষ্টে অনিমেষকে ওরা ট্যাক্সিতে তুলে দিল। দুহাতে ভর করে অনিমেষ জানালার কাছে জায়গা করে নিল। মাধুলতা ট্যাক্সিতে উঠে বসে জিজ্ঞেস করলো, তোমার অসুবিধা হচ্ছে না তো? দীপকের ব্যবহারে অনিমেষ তখনও অন্যমনস্ক ছিল। বলল, কেন? মাধুলতা ব্যাপারটা ভুল বুঝল। তার কপালে ভাঁজ পড়ল। সে একটু অন্যরকম গলায় প্রশ্ন করলো, আমি তোমাকে জোর করে নিয়ে যাচ্ছি? অনিমেষ হেসে ফেলল। তারপর ঘাড় নেড়ে বলল, না। মাধুলতা ট্যাক্সি ড্রাইভারের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল। বেলগাছিয়ায় চলুন। জানলায় কলকাতা ঠিকঠাক, একটুও পাল্টায়নি। ট্রাম বাস চলছে যেমন চলতো। ওরা আন্দোলন শুরু করার আগে মানুষজনরা ঠিক তেমনি অলস কিংবা ব্যস্ত হয়ে চলাফেরা করছে। মেট্রো সিনেমার সামনে বিরাট লাইন পড়েছে টিকিটের। ফুটপাতে বিদেশি জিনিস কিনবার জন্য জনস্রোত বইছে। অর্থাৎ কলকাতা ঠিক কলকাতাতেই আছে। এত বড় একটা আন্দোলন হয়ে গেল, এত ছেলে মরে গেল কিংবা বেঁচে মরে থাকলো, তাতে কলকাতার কিচ্ছু এসে গেল না। অনিমেষের বুক হঠাৎ টনটন করে উঠল। ট্যাক্সির জানালা দিয়ে এই কলকাতা দেখতে দেখতে অন্যমনস্কভাবে সে নিজের পঙ্গু পায়ের উপর হাত রাখল। দলের লোকজনকে কোথায় আছে সে জানে না। যারা বাইরে আছে তারা এখন কী ভাবেন, চিন্তা করছে, আদৌ করছে কি না তাও অজানা। এই কলকাতার চেহারা দেখে সে কথা মনে হয় না। আর এখন তার শরীরের অবস্থা যেরকম, কেউ যোগাযোগ করবে বলে মনে হয় না। কার কী প্রয়োজনে সে লাগতে পারে। প্রয়োজন শব্দটা মনে আসতেই সে সচকিত হলো। মাধুলতা তার পাশে বসে আছে। যদিও দুজনের মধ্যে অনেকখানি দূরত্ব, তবুও মাধুলতা তাকে কী প্রয়োজন ওর বাড়িতে নিয়ে যাচ্ছে। অনিমেষের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। শেষ দেখার সময় লালবাজারে পুলিশের সামনের স্মৃতি অনুযায়ী মাধুলতা সন্তান সম্ভব ছিল। তারপর কি হলো? মাধুলতার কি সন্তান হয়েছে? একা একা কলকাতা শহরে কোনো কুমারী মেয়ে কি ভরসা ও সাহসে সন্তানবতী হয়ে তাকে মানুষ করে অন্য কারো অপেক্ষায় থাকতে পারে? হঠাৎ অদ্ভুত একটা হীনমন্যতা বোধ অনিমেষকে ঘিরে ধরল। তার মনে হতে লাগলো মাধুলতা তাকে হারিয়ে দিয়েছে সর্বক্ষেত্রেই। বোলপুরে ক্ষণিকের উত্তেজনা তাকে মাত্র বিদ্ধ করত। তার ক্ষেত্রে শুধু যন্ত্রণাটুকু, যা কিনা বাইরের নানান কাজের চাপে মাঝে মাঝেই চাপা পড়ে যায়। কিন্তু মাধুলতাকে সেই স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হয়েছে। তাকে একা একা লড়াই করতে হয়েছে এই সমাজের সঙ্গে। মাথা তুলে দাঁড়িয়ে থাকতে হয়েছে। প্রতীক্ষা করেছে কবে অনিমেষ মুক্তি পাবে। এবং এখন অনিমেষ পরিচিত সবার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে চেয়েছিল। যে হীনমন্যতা বোধ, ঠিক তার বিপরীত চিন্তায় মাধুলতা অনিমেষকে গ্রহণ করতে বদ্ধপরিকর। সে অনিমেষ সুস্থ কিংবা পঙ্গু যাই হোক, মাধুলতার কিছু যায় আসে না। এখানেই মাধুলতার জিত। হঠাৎ অনিমেষের মনে একটা আলোড়ন এলো। মাধুলতা একা এসেছে, ওর সন্তান। কথাটা ভাবতেই আরেকবার লজ্জিত হলো অনিমেষ। সে তো ভাবতেই পারল না আমাদের সন্তান। এ কি শুধু অনভ্যাসেই? সে মেয়ে না ছেলে তা অনিমেষ জানে না, তবে ক্রমশ তাকে দেখার আগ্রহ প্রবল হয়ে উঠল। এবার মাধুলতার দিকে স্পষ্টভাবে তাকালো অনিমেষ। অন্যমনস্ক কিনা বোঝা যাচ্ছে না। মাধুলতা জানলার বাইরের দৃষ্টি রেখেছে। ট্যাক্সিটা এখন হ্যারিসন রোডের মুখে দাঁড়িয়ে। সার দিয়ে অনর গাড়িগুলো দাঁড়িয়ে আছে। মাধুলতার মুখে এখন কয়েকটা গাঢ় রেখা। চুল পাতলা হয়েছে, শাড়িটাও বেশ আট পরে। এরকম মেয়েকে পথে ঘাটে অজস্র দেখা যায়। খুব ক্লান্ত একটা ছায়া ওদের ঘিরে রাখে। হঠাৎ মাধুলতা সোজা হয়ে বসল। মুখ বাড়িয়ে জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করলো। তারপর একটা বিরক্তির নিঃশ্বাস ছেড়ে বলল, যাচ্ছেলে আবার মিছিল বেরিয়েছে। ততক্ষণে অনিমেষ দেখতে পেয়েছে কংগ্রেসের পতাকা নিয়ে অনেকটা রাস্তা জুড়ে একটা মিছিল বিপরীত দিক থেকে আসছে। তারা চিৎকার করে নানা রকম দাবি জানাচ্ছে। ভঙ্গিটা খুবই চেনা। যে কোনো রাজনৈতিক দল একই ভঙ্গিতে বিক্ষোভ জানায়। ওদের যাত্রা শেষ হবে এসপ্লানেড ইস্টে। তারপর মিছিলের লোক ফুচকা খাবে এবং সিনেমা দেখবে। এক ধরনের ঘেন্না হলো অনিমেষের। যেন ঈশ্বরের কাছে গিয়ে হত্যে দেওয়া, দয়া করো, দয়া করো বাবা। তারপর জল টল মুখে দিয়ে মেলা দেখতে যাওয়া। যারা নিয়ে যায় তারা জানে নিয়ে যেতে হবে, যারা যায় তারা জানে যেতে হবে।
যাদের কাছে যাওয়া হয় তারাও যেন ওরা আসবে, এরকম ন্যাকামিতে শরীর গুলিয়ে ওঠে। হাজার মানুষ ট্রামে, বাসে, ট্যাক্সিতে ঘাম ঝরাতে ঝরাতে নিঃশ্বাস বন্ধ করে বসে আছে কখন এই মহৎ পদযাত্রা শেষ হবে এবং তারা তাদের প্রয়োজনে যেতে পারবে। অনিমেষ মাধবীলতার দিকে তাকাতে ড্রাইভারের সামনে আয়নায় দৃষ্টি গেল। সেখানে মাধবীলতার চোখ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। চোখাচোখি হতেই মুখ নামিয়ে নিল। কিছুক্ষণ চুপ করে অনিমেষ জিজ্ঞেস করলো, আমি তোমার কথা কিছুই জানি না। কি কথা? তুমি কেমন ছিলে? ছিলাম এই পর্যন্ত। আমি তোমার চিঠির উত্তর দিইনি, তোমার সঙ্গে দেখা করিনি। কেন করিনি তা নিয়ে তুমি কিছু ভেবেছ? তুমি ভালো মনে করেছো তাই ওরকম করেছো, আমি কি বলবো? তবুও তুমি আমাকে নিতে এলে, সে তো দেখতেই পাচ্ছ। কিন্তু কেন? তুমি বুঝবে না। বেশি কিছুক্ষণ দ্বিধার পর অনিমেষ কথাটা তুলল। মাধবীলতার মুখ জানালার দিকে ফেরানো। ট্যাক্সিটা এখনও নড়ছে না। জিভ ভারী হয়ে আসছিল অনিমেষের। শেষ পর্যন্ত বলে ফেলল, তুমি কি একা আছো? একা? যেন চমকে উঠল মাধবীলতা। না, একা থাকবো কেন? আমি আর আমার ছেলে থাকি। কথা বলে মাধবীলতা পূর্ণ দৃষ্টিতে অনিমেষের দিকে তাকালো। অনিমেষের মনে হলো কেউ যেন লোহার বল ও হৃৎপিণ্ডে বেঁধে দিল। এই সময় গাড়িটা গড়িয়ে গড়িয়ে চলা শুরু করলো। চোখের পাতা আকস্মিক ভারী হয়ে এলো। অনিমেষ প্রাণপণে চেষ্টা করছিল যাতে জল গড়িয়ে না আসে। কিছুক্ষণ বাদে সে বলতে পারলো, ও এখন কত বড় হয়েছে? হেসে ফেলল মাধবীলতা। তোমার হিসেব নেই? তারপর গম্ভীর গলায় বলল, স্কুলে পড়ছে। কোথায়? আমাদের পাড়াতেই। বড় স্কুলে পড়াবার সামর্থ্য আমার নেই। তুমি এখন পুরনো স্কুলেই পড়াচ্ছ? না, নতুন স্কুল খুঁজে নিতে হয়েছে। কোনো অসুবিধা হয়নি? কিসের? অনিমেষের ইচ্ছে হচ্ছিল বিশদভাবে মাধবীলতার সব কথা জিজ্ঞেস করে, কিন্তু একটা আড়ষ্টতা বোধ তাকে এমন আচ্ছন্ন করে ফেলেছিল, সহজভাবে কথা বলতে পারছিল না। এই ব্যাপারটা বুঝতে মাধবীলতার একটুও বিলম্ব হলো না। সে খুব শান্ত গলায় বলল, এই দেশে একটা কুমারী মেয়ের শরীরে সন্তান এলে তাকে কী কী সমস্যায় পড়তে হয় তা তুমি জানো না? আমি নিজেকে কুমারী মনে না করলেও 5 জনে সে কথা মানবে কেন? শেষ পর্যন্ত অনিমেষ বলতে পারল, আমাকে সব কথা খুলে বলো। কি বলবো? আমার কিছুই বলার নেই। কিন্তু অনিমেষ, আমি যা করেছি সেটা খুব সামান্য। নিজের মুখে সব কথা বলতে আর ভালো লাগছে না। তুমি তো অনেক কিছু ভাবতে, দেশের কথা, অনেক মানুষের কথা। আমার মতো একটা সাধারণ মেয়ের কষ্টের কথা তুমি ভেবে নিতে পারবে না। অনিমেষ নিঃশ্বাস ফেলল। তুমি আমার ছেলে বললে কেন? আমার পরিচয়? মাধবীলতা হেসে ফেলল। তুমি এখনো ছেলে মানুষ রয়েছ, মুখে যাই বলো না কেন। মানে, যে কোনো সন্তান প্রথমে তো তার মায়েরই। তাছাড়া তুমি তো কিছুই জানো না, খোঁজ রাখুনি। তোমার ছেলে বলি কোন সাহসে? কিন্তু আমি তো ওর, মানে, আমি বলতে পারছো না আমি ওর বাবা? হ্যাঁ তাই, তোমার পক্ষে যতটা সহজ আমার পক্ষে ততটা না। তুমি ওকে জন্ম দিয়েছ, প্রতিদিন মানুষ করেছ, তোমার সমস্ত অভ্যেসে ও মিশে রয়েছে। সত্যি কথা, শান্তিনিকেতনের সেই রাতটাকে আমি আকণ্ঠ গ্রহণ করেছিলাম। তারপর তিল তিল করে সেই আনন্দটুকু আমার শরীরে বড় হলো। অনেক আঘাত, অনেক অপমান সয়েও আমি আনন্দকে বাঁচিয়ে রাখতে পেরেছি। তোমার মনে সেসব চিন্তা হয়তো আসে, তোমার কাছে সেটা একটা মুহূর্ত। কাউকে কথা বলল, যে বলল সে হয়তো নানান কাজের ভিড়ে কি বলেছিল ভুলেই গেল। যাকে বলল সে কিন্তু চিরজীবন সেই কথাটা আঁকড়ে ধরে রইল। সেই ধরে থাকাটা কিন্তু অনেক শক্তি দেয়। এই মাধবীলতা অন্যরকম। অনেক গভীর খাদের তলায় দাঁড়িয়ে চূড়োর দিকে তাকানোর মতো অনিমেষ মাধবীলতার দিকে কথাগুলো শুনল। সে আর কথা বলতে পারল না। ক্রমশ এক ধরনের হতাশা তাকে আচ্ছন্ন করে ফেলছিল। ওর মনে হচ্ছিল মাধবীলতার সমান যোগ্যতা নিয়ে কোনোদিন ছেলেটির সামনে দাঁড়াতে পারবে না। এই পঙ্গু শরীর নিয়ে ছেলেটির কোনো উপকারই সে করতে পারবে না। এইসব ভাবতে ভাবতে আচমকা অনিমেষের শরীর শিহরিত হলো। তার ছেলে এই পৃথিবীতে এসেছে। শরীরশেখর, মহিতোষ এবং অনিমেষের রক্তস্রোত সেই ছেলেটির শিরায় বইছে। মাধবীলতা তাকে পরম যত্নে বাঁচিয়ে রেখে চলেছে। নিজের সন্তানকে দেখবার প্রচণ্ড আগ্রহ অনিমেষকে উত্তেজিত করলো। যদি মাধবীলতা তাকে চিনিয়ে না দেয় তাহলে সে কি ছেলেটিকে চিনতে পারবে?
তার চোখ, মুখ, হাঁটাচলার ভঙ্গিতে কি অনিমেষ আছে? অনিমেষ মাধবীলতার মুখের দিকে তাকালো। ছুটন্ত ট্যাক্সির সিটে হেলান দিয়ে মাধবীলতা চোখ বন্ধ করে বসে আছে, কিন্তু চোখের পাতা দুটো ভিজে টসটস করছে। যে কোনো মুহূর্তে জলের ধারা গড়িয়ে পড়বে গালে। অনিমেষের খুব ইচ্ছে করছিল দু হাতে মাধবীলতাকে জড়িয়ে ধরে, কিন্তু ট্যাক্সির সিটের এই সামান্য দূরত্ব অতিক্রম করতে গিয়ে নিজের অক্ষমতা সম্পর্কে আরেকবার সজাগ হলো সে। দু হাতে ভর করে শরীরটাকে হিচড়ে মাধবীলতার কাছে গিয়ে নিজের আবেগ প্রকাশ করা যায় না, নিজের কাছেই বড় দৃষ্টিকটু থেকে। শ্যামবাজার ছাড়িয়ে ট্যাক্সিটা আরজিকর হসপিটালের পাশ দিয়ে সোজা চলে এলো বেলগাছিয়ায়। মাধবীলতা ডান দিকের একটা রাস্তায় ড্রাইভারকে ঢুকতে বলল। এদিকে এখনও অনিমেষ আসেনি। সে জিজ্ঞাসা করলো, এদিকটা চিনলে কি করে? আমার স্কুলের একজন টিচার এখানে থাকেন। তুমি কি তার সঙ্গে আছো? না, তিনি এই মুখের বাড়িটায়, আমি ভেতরে। দেখতে দেখতে একটা বস্তির মতো এলাকা এসে গেল। রাস্তা খুব সরু, নর্দমায় জল উপচে এসে একটা দিক ডুবে গেছে। অর্ধুলঙ্গ ছেলেমেয়েরা রাস্তায় খেলছে। তাদের সামনে ট্যাক্সিটার এগোতে খুব অসুবিধা হচ্ছিল। একটা চায়ের দোকানের সামনে ট্যাক্সিটাকে দাঁড়া করাতে বলল মাধবীলতা। বোধহয় এই গলিতে গাড়ি খুব কমই ঢোকে, কারণ ততক্ষণে একরাশ ছোট ছেলে মেয়ে জুটে গেছে গাড়ির সামনে পেছনে। ড্রাইভার সমানে চিৎকার করেও তাদের সরাতে পারছে না। ভাড়া মিটিয়ে মাধবীলতা দরজা খুলে অসহায়ের ভঙ্গিতে এপাশ ওপাশ তাকাতেই চায়ের দোকান থেকে কয়েকটি ছেলে নেমে এলো। অনিমেষ এদের চেহারা দেখল। টিপিক্যাল মাস্তানদের চেহারা, সব পাড়াতে একই ধরনের। সাদা কালো প্যান্টের উপর চকরা বকরা শার্ট, মোটা বেল্ট, হাতে বালা, ভাঙাচোরা শীতল মুখগুলো মাধবীলতার সামনে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে দিদি? মাধবীলতা বলল, একটু বিপদে পড়েছি ভাই, তোমাদের দাদাকে নিয়ে এসেছি, উনি হাঁটতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, সেসব জানি, পুলিশের অত্যাচার তো, আপনি একদম চিন্তা করবেন না, আমরা দাদাকে নিয়ে যাচ্ছি। হই হই করে ছেলেগুলো বাচ্চাদের গাড়ির সামনে এসে সরিয়ে দিল। তারপর এই পাশের দরজা খুলে দুজন খুব সতর্ক ভঙ্গিতে অনিমেষকে গাড়ি থেকে বের করে নিল। মানুষের কাঁধে ওঠার অভিজ্ঞতা এই প্রথম। অনিমেষ অস্বস্তিতে মাথা নিচু করল। ততক্ষণে বোধহয় চারদারে খবর হয়ে গেছে। পিলপিল করে বস্তি থেকে বাচ্চা কাচ্চা মেয়েরা বেরিয়ে এসে এই দৃশ্য দেখছিল। মাধবীলতার পিছু পিছু ছেলেরা অনিমেষকে নিয়ে এগোচ্ছিল। যেতে যেতে অনিমেষের কানে নকশাল শব্দটা বারবার প্রবেশ করছিল। এরা যে ওকে খুব বিস্ময়ের সঙ্গে দেখছে তা বোঝা যাচ্ছে। মাধবীলতাকেও হাঁটতে হাঁটতে অনেক প্রশ্নের জবাব দিতে হচ্ছে। কবে ছাড়লো দিদি? এরকম হাঁটতে পারেন না। আহা, পুলিশ পুলিশ না, ওইসব পশু। অনিমেষ বুঝল মাধবীলতা এখানে বেশ পরিচিত এবং তার ইতিহাসের কিছুটা এই বস্তির মানুষ জানে। বড় গলি থেকে সরু গলিতে ঢুকলো মাধবীলতা। দুপাশে চাপা ঘরের সারি, তারপরে একটা দেয়াল। সদর দরজার পর চিলতে উঠোন, উঠোনের চারধারে চারটা ঘর। একটা বন্ধ দরজার তালা খুলে মাধবীলতা ইঙ্গিত করতে তাকে নিয়ে ভেতরে ঢুকে একটা তক্তাপোষের উপর বসিয়ে দিল। সামনের উঠোনে সমস্ত বস্তি যেন ভেঙে পড়েছে। সবাই মুখ ঢুকিয়ে অনিমেষকে দেখতে চায়। মাধবীলতা ততক্ষণে দুটো বালিশ অনিমেষের পেছনে এনে রেখেছে, যাতে সে আরাম করে বসতে পারে। মাস্তান ছেলেগুলো যেন একটা বিরাট কাজ করেছে এমন ভঙ্গিতে মাধবীলতাকে বলল, কোনো দরকার হলে বলবেন, আমরা সব সময় আছি। মাধবীলতা মুখে কিছু না বলে ঘাড় নেড়ে হাসল। একটা ছেলে অনিমেষকে জিজ্ঞেস করলো, দাদা আপনি কিসের স্পেশালিস্ট, পেটও না পাই? অনিমেষ হেসে ফেলল, দুটোর একটাতেও না, আমি ওসব কিছুই জানি না। তা বললে শুনবো কেন? শুনেছি আপনি অনেক পুলিশের লাশ শুয়ে দিয়েছেন। তা কি এমনি এমনি হয়? ঠিক হ্যাঁ, পরে আপনার কাছ থেকে সব জেনে নেব, এখন চলি। ছেলেগুলো আরেকটু উপকার করলো। যাওয়ার আগে বাইরে সব ভিড় সরিয়ে বাড়ি খালি করে দিয়ে গেল। শুধু পাশের 3টে ঘরের বউ বাচ্চারা কিছুক্ষণ উকিঝুঁকি মেরে কোতন মেটানোর পর ঘরটায় শান্তি এলো। দরজা থেকে ফিরে মাধবীলতা বলল, এখানে সবাই তোমাকে এমন করে চেনে না, না চাইলেও এরকম অত্যাচার সহ্য করতে হবে। অনিমেষ বুঝতে পারছিল মাধবীলতা তাকে এই পরিবেশে সইয়ে দিতে চাইছে। এখানে আসার পর থেকে অনিমেষের চোখের সন্ধান ছিল, কিন্তু তেমন কাউকে দেখতে পায়নি। অন্তত এই ঘরে যে ছেলেটা মাধবীলতা রেখে যায়নি সেটা তালা খোলা থেকেই বোঝা যায়। খুবই সাধারণ ঘর, মেঝেটা সিমেন্টের, দেয়ালো, কিন্তু ছাদ টিনের। এখনই বেশ গরমও মনে হচ্ছে। এই ঘরের ভাড়া কত অনুমান করা অসম্ভব। একটা তক্তাপোষের উপর পাতলা তোষক রঙিন চাদরে ঢাকা। সস্তার আলনায় কিছু শাড়ি আর বাচ্চাদের জামা প্যান্ট ঝুলছে।
ওপাশে তক্তপোষের মাথার কাছে একটা কেরোসিনের কাঠ, টেবিলে কিছু বইপত্র, চিঠি ছাড়া অন্য কোনো আসবাব ঘরে নেই। ঘরের এক কোণায় কিছু হাঁড়ি, কড়াই, কলাইয়ের থালা, চায়ের কাপ, ডিশ, কেতলি আর স্টোভ দেখে বোঝা যায় রান্নাবান্না এখানেই সারতে হয় মাধবীলতাকে। মাধবীলতা বলল, আমাদের খেতে একটু দেরি হবে আজকে, এখনও তেল পাইনি। তেল? কেরোসিন? আমার তো স্টোভই ভরসা। মোড়ের দোকানে বলে রেখেছি, তেল না পেলে হোটেল থেকে খাবার আনতে হবে। তাহলে তো মুশকিল। এইসব মুশকিল নিয়েই তো আমাকে থাকতে হয়, এখন অভ্যাস হয়ে গেছে। তুমি কখন বের হও স্কুলে? সকালে। রান্না করে দুজন খেয়ে বেরিয়ে পড়ি। দুজনে? ও স্কুলে যায়, ছুটির পরে 2 ঘন্টা যাতে স্কুলে বসে থাকতে পারে তার ব্যবস্থা করেছি। তার মধ্যে আমি চলে আসি। ও অবশ্য থাকতে চায় না, কি করা যাবে? তোমরা একা থাকো, এখানে কেউ কোনো প্রশ্ন তোলে না? না। সমাজের উঁচুতলার যেমন মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামায় না, ঠিক নিচুতলার মানুষও তেমনি ঘোট পাকায় না। যত কিছু গোলমাল ওই মধ্যবিত্ত সমাজ নিয়ে। আমি এখানে বেশ আছি। ছেলের কোনো অসুবিধা হয় না? হয়, গালাগালি শুনছে দিনরাত, শিখছেও নিশ্চয়ই। আমি যতটুকু পারি সামলে রেখেছি, কতদিন পারবো জানি না। বুঝলাম। কি বুঝলে? আমার কোনো ভূমিকা নেই, সেটা তোমার ইচ্ছে। তুমি যদি এখানে থাকতে না চাও, তাহলে আমার কি সাধ্য তোমাকে আটকে রাখি? আমি তোমাকে জোর করে এখানে নিয়ে এলাম, কারণ আমি চাই ছেলে তোমাকে একবার দেখুক। তুমি যদি বলো ওর পিতৃত্বের কোনো দায়িত্ব তুমি নেবে না, আমি কি তোমাকে জোর করতে পারি? চা খাবে? না, চা তৈল আছে, 2 কাপ চা হয়ে যাবে। ভালো লাগছে না। মাধুলতা এগিয়ে গিয়ে অনিমেষের সামনে বসলো। তারপর খুব গাঢ় গলায় বলল, অনিমেষ, আমাদের আইনসম্মত বা সামাজিক বিয়ে হয়নি। তুমি সেগুলোকে মানো কি না আমি জানি না, কিন্তু যে মেয়ে এত বছর ধরে সন্তানকে বড় করেছে তার কাছে ওসবের মূল্য নেই। এখন আমি নতুন করে তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি ভেবে দেখো, আমি জোর করব না। কি ভাবতে বলছো? অনিমেষ হেসে ফেলল। হাসির কথা নয়। তুমি কি আমাকে স্ত্রী বলে মনে করো? এ প্রশ্ন কেন? আমি কি তোমাকে সেভাবে পরিচয় করাইনি? তাহলে আমার জন্য অপেক্ষা না করে তুমি ওদের সঙ্গে চলে গেলে কেন? আমি যে তোমার জন্য অপেক্ষা করে আছি তুমি জানতে না? এই প্রথম অনিমেষ মাধুলতাকে থরথর করে কেঁপে উঠতে দেখল। মাধুলতার কাঁধে হাত রাখল সে। মাধুলতার খাটের শেষ প্রান্তে এসে অনেক চেষ্টার পর নিজেকে সামলে নিল। অনিমেষ বলল, কোনো দিন তোমাকে কিছু দিতে পারিনি, শুধু 2 হাত ভরে তোমার কাছ থেকে নিয়েই চলেছি। এই যে আমার কি লজ্জা। মাধুলতা মুখ তুলল, সেই মুখ যা কিনা শতপলের চেয়ে উজ্জ্বল। বলল, তুমি কিছুই বুঝতে পারছো না। আমি তো তোমার কাছ থেকে কিছু চাইনি কোনো দিন। শুধু তোমার জন্য কিছু করতে পারলে মনে হয় তা আমার জন্যই করেছি। এইটুকু থেকে আমাকে বঞ্চিত কেন করবে? অনিমেষ 2 হাতে মাধুলতাকে জড়িয়ে ধরল। বোধহয় এরকম মুহূর্ত মাধুলতার জীবনে অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল। সে শিশুর মতো অনিমেষের বুকে মুখ রাখল। ওরা অনেকক্ষণ কোনো কথা বলল না। পেছনে দরজা হাট করে খোলা, তাই খেয়াল এখন ওদের নেই। অনিমেষ গাঢ় গলায় বলল, লতা, আমাকে ক্ষমা করো। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো মাধবীলতা। তারপর অনিমেষের চোখে ভেজা চোখ রেখে বলল, ছি, আমাকে এভাবে তুমি ছোট করো না। তারপর একটু সজাগ হয়ে বলল, দেখেছো কাণ্ড, দরজা খোলা রয়েছে সে কথা মনেই নেই। তুমি বসো, আমি খাওয়ার ব্যবস্থা করি। অনিমেষ বলল, আমার খিদে নেই। মাধবীলতা হাসল, আমার আছে, আর তিনি তো এখনই 1 পেট খিদে নিয়ে আসছেন। তুমি বসো, আমি এখনই আসছি। অনিমেষ জিজ্ঞাসা করলো, সে কোথায়? স্কুলে, আজকে হাফ ছুটি, আসবার সময় আমি নিয়ে আসবো। তুমি ততক্ষণ একটু জিরিয়ে নাও। ঠিক আছে। আচ্ছা, তুমি স্ক্র্যাচ নিয়ে চলতে পারবে কি না জানো? না। তাহলে একটা হুইল চেয়ার কিনতে হয়, তা অনেক খরচ। তোমাকে ওসব ভাবতে হবে না, আমার যা করে হোক চলে যাবে। শুধু ভাবছি একা এমনভাবে বসে বসে সারা দিন রাত কী করব। একা কেন, আমি আছি, আমরা আছি। তুমি কিন্তু এখনও মেনে নিতে পারছো না। না, তা নয়, এই ব্যাপারটা তুমি ঠিক বুঝবে না। মাধবীলতা ধীরে ধীরে খাটের পাশে চলে এলো। তারপর অনিমেষের চুলে হাত রেখে আঙুল দিয়ে বিলি কাটতে কাটতে বলল, হয়তো আমি অনেক কিছুই বুঝি না, কিন্তু এতটুকু অন্তত বুঝি, আমাকে যা করতে হবে তা আমি শেষ রক্তবিন্দু দিয়ে করব। যে জানবে সে জানবে, আমি কিন্তু কাউকে জানাতে যাব না। কি কথার কি জবাব হলো?
একটু ভাবো, তাহলে জবাবটা খুঁজে পাবে। না, দেরি করলে চলবে না, আমি এখনই ঘুরে আসছি, কেমন? লতা, তুমি যেরকম পরিশ্রম করছো, এই পরিশ্রমের একটা আনন্দ আছে। এবার আমি বলি, এই আনন্দটা তুমিও বুঝবে না। দরজা ভিজিয়ে দিয়ে মাধুলতা ব্যাগ আর টিন নিয়ে বেরিয়ে গেল। অনিমেষ বালিশটাকে সামান্য সরিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। আহ, কি আরাম! কিছুক্ষণ চোখ বুজে পড়ে রইল। বস্তিতে নানা রকমের চিৎকার উঠছে। এই ঘরে ঢোকার পর থেকে বোঝা গেছে এখানে এক মুহূর্ত কেউ চুপচাপ কাটাতে পারে না। মাধুলতার পক্ষে নিশ্চয়ই প্রথম প্রথম খুব কষ্ট হচ্ছিল। আশেপাশের মানুষ, এই ঘর কোনোটাই ওর রুচির সঙ্গে মানানসই নয়। অথচ কি চমৎকার মানিয়েছে ও। স্বর্গছেরা কিংবা জলপাইগুড়িতে থাকতে অনিমেষ স্বপ্নেও ভাবেনি তার স্ত্রী ও ছেলে বস্তির এই পরিবেশে দিন কাটাবে। ঘুম আসছিল না। মিনিট 10 বাদে অনিমেষ দুহাতে ভর দিয়ে উঠে বসল। দুটো পাকে সযত্নে সামনের দিকে ছড়িয়ে দিল। যত দিন যাচ্ছে ওর লিকলিকে হয়ে যাচ্ছে ওগুলো। চিমটি কাটলে লাগে, কিন্তু নিজের ইচ্ছে মতো ওগুলোকে নাড়ানো যায় না। কাতর চোখে কিছুক্ষণ নিজের দুপা চেয়ে চেয়ে দেখল অনিমেষ। তারপর হঠাৎ সচেতন হতেই ঘরের চারপাশ নজরে বোলালো। খাটের পাশে মেঝেতে যেটা রয়েছে সেটা যে একটা বেড পেন, তা বুঝতে অসুবিধা হলো না। মাধবীলতা আগে থেকেই সেটা বানিয়ে রেখেছে। ঠোঁট কামড়ালো অনিমেষ। টেবিলের উপর কোনো ছবি নেই, কিছু বইপত্র আর চিঠি। অনিমেষ একটা খাম খুলল। খামের উপর লেখা মাধবীলতা মিত্র। নামটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টি তাকিয়ে থাকলো অনিমেষ। তাকিয়ে থাকতে থাকতে একটা মেয়ের মুখ ফুটে উঠল ওর চোখের সামনে। যে মেয়ের এই পৃথিবীর কাউকে কেয়ার করে না, অথচ একটু উদ্ধত নয়। যে অকারণে কোনো বাধার কাছে মাথা নোয় না, অথচ একটুও দাম্ভিক নয়। সেই মেয়ে একটা সুখের পরিমণ্ডল ছেড়ে শুধু ভালোবাসার জন্য একা একা থেকে গেল। কখনো কোনো আফসোস করল না। শান্তিনিকেতনে সেই রাতের ঘটনা অনিমেষের মনে কিছুটা গ্লানি ছিটালেও তাই স্পর্শ করেনি এই মেয়েকে। পরম যত্নে সেই রাতটাকে সে অক্ষয় করে রেখেছে। এই কলকাতায় একা একটি অল্প বয়সী মেয়ে সেই রাতের ফসল 10 মাস শরীরে ধরে নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছে। আইনের কোনো অধিকার ছাড়াই, কোনো প্রত্যাশা মানে না রেখেই। এটা এমন এক ধরনের লড়াই যা নিজেকে পরিশুদ্ধ করে। কোনো রকম ব্যাকরণ না মেনে এভাবে লড়াই করে যাওয়া বোধহয় রাজনীতিতে সম্ভব নয়। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে বিপ্লব বলা যাবে না কেন? মাধবীলতা কারো কাছে সফলতা ভিক্ষে করেনি, সাফল্য যে আদায় করে নিয়েছে। সেটা পেরেছে বলেই সে নামের পাশে মিত্র লিখতে পারে। অনিমেষ তার পাশে থাকুক, এই মানসিকতা কিছুতেই পাল্টাবে না। আলনায় ছোট ছোট জামা প্যান্ট ঝুলছে, নিচে একটা রাবারের সস্তা হাওয়াই চটি। অনিমেষে সেদিকে তাকিয়ে মনে পড়ল মাধবীলতাকে ওর নাম জিজ্ঞাসা করা হয়নি। কী নাম রেখেছে মাধবীলতা? সে টেবিলের উপর একবার খোঁজ করলো, না, কোনো শিশুর বইপত্র নেই। যা আছে সবই মাধবীলতার। ছেলেটার বই কোথায় রাখে? ঘরে তো কোনো রাখার জায়গা নেই। এই ঘরে একা বসে থাকা অনিমেষের উপকারে এলো। এলোমেলো ভাবনা চিন্তাগুলো একসময় গুটিয়ে নিয়ে সে কিছুটা সুস্থ হতে পারল। সে আত্মহত্যা করতে পারবে না। পৃথিবীতে তাকে বেঁচে থাকতে হবে। অনেক দিন আগে সে একটা রাশিয়ান গল্প পড়েছিল। মরুভূমির মধ্যে একটা পাহাড়ে বছরে একবার বৃষ্টি হতো কিনা সন্দেহ। সেখানে জমি পাথুরে, কোথাও সবুজের চিহ্ন নেই। বাতাস সারাদিনই তেতে থাকতো। শুরু থেকে শেষ রাতে একটু শীতল ছোঁয়া লাগতো তাতে। জলের চিহ্ন নেই কয়েকশো মাইলের মধ্যে। পাখি সুরের কথা, হায়নারাও এই পাহাড়ের ত্রিসীমানায় ঘেঁষত না। এরকম এক জায়গায় হঠাৎ একটা বীজ এসে পড়ল পাথরের খাঁজে। পাথরের আড়াল বলেই বোধহয় হাওয়ার দাপটে সেই বীজটা উড়ে গেল না। কোত্থেকে এলো সেটা কে জানে। হয় কোনো পথিক ফেলে গেছে, নয় ঝড়ো বাতাসে উড়িয়ে এনেছে। বীজটার গায়ে ভোরের ঠান্ডা হাওয়া লাগতেই তার শরীর টানটান হলো। তার তলার মাটি নেই, কিন্তু ধুলো রয়েছে। দেখা গেল বাতাস, সেই ভোরের বাতাস থেকে সে নিঃশ্বাস এবং আহার খুঁজে নিয়ে একটু একটু করে মুখ তুলছে। সারাদিনের রোদ ও গরম হাওয়া তাকে যতই পুড়িয়ে মারতে চায়, তত সে ভোরের ঠান্ডা বাতাসকে জড়িয়ে ধরে। এরকম লড়াই চলল কিছুদিন। বীজ থেকে ছোট্ট গাছ হলো। পাথরটার আড়ালে সে বড় হলো। সূর্য আর গরম হাওয়া ঠিক করলো আর একটু বড় হলেই ওটাকে পাথরের আড়াল থেকে বেরিয়ে আসতে হবে। তখন ওরা জ্বালিয়ে দেবে। কিন্তু যেই গাছটা মুখ তুলে দেখা গেল,
সেটা পাতা বা ডাল নয়, সূর্যের মুখ চাওয়া ফুল। ছোট্ট, সুন্দর, সূর্যের স্পর্শ পেয়ে সুন্দরতর হলো। এই ঊষর মরুভূমিতে সে একদিন মৌমাছি ডেকে আনলো। অনিমেষের মনে হলো তাকেও এমনিভাবে লড়তে হবে। এই ঘরে বসে সে নিঃশব্দে লড়াই করে যেতে পারে, শুধু সেই লড়াইয়ের জন্য তাকে মনে মনে প্রস্তুত হতে হবে। না, আর ভেঙে পড়া নয়। জীবনটা বড্ড ছোট, বাকি দিনগুলো সুন্দরভাবে খরচা করা দরকার। খুব ছোটবেলা থেকেই, যেদিনের কথা তার জ্ঞান আছে সেদিন থেকেই কোনো সিদ্ধান্ত নিতে পারে না সে। ভালো এবং মন্দ দুটোই একসঙ্গে চিন্তায় ঝাঁপিয়ে পড়ে। এই ব্যাপারটা মাধবীলতার মধ্যে একদম নেই। মাধবীলতা যদি কারো সাহায্য ছাড়া একা লড়াই করে যেতে পারে, তাহলে কেন সে পারবে না? পঙ্গু তো পাহাড় পার হয়। একটু একটু করে নিজেদের ভুলগুলো, ত্রুটিগুলো নিয়ে চিন্তা করা দরকার। আজকের এই হেরে যাওয়া থেকে অভিজ্ঞতা হলো যে তাকে কাজে লাগানো দরকার। ব্রিটিশদের বিরুদ্ধে এই দেশে কখনোই সর্বাত্মক বিপ্লব হয়নি। স্বাধীনতার পরই প্রথম চেষ্টা হয়েছিল। কয়েকবার ভুল পা হেঁটে এলেও হাঁটা তো হয়েছিল। এরপরে যা হাঁটবে তারা সেই ভুলটা করবে না। জেলখানা থেকে বেরিয়ে দলের কারোর সঙ্গে দেখা করার কথা মাথায় আসেনি। নিজে থেকেও কেউ যোগাযোগ করেনি। অনিমেষ ঠিক জানে না তাদের দলের ছেলেরা এখন সক্রিয় কিনা, গোপনে কেউ আবার আগুন জ্বালাবার কথা ভাবছে কিনা। কিন্তু যারাই সেই ভাবনা চিন্তা করুক, তাদের আগে মাটিতে রাখতে হবে। সে এসেছিল। দরজায় শব্দ হতেই চোখ খুলল অনিমেষ। টেবিলতে ফিরেছে, হাতে কেরোসিনের টিন, কাঁধে বাজারের ব্যাগ আর মুখ পিছন দিকে ফেরানো। খুব সহজ গলায় ডাকলো, ওদিকে যাও না, ঘরে এসো। দরজাটা হাট করে খুলে দিল সে। বাইরে ঝকঝকে রোদ্দুর। অনিমেষ দুহাতে ভর দিয়ে শরীরটাকে কোনো রকমে সোজা করে নিল। তারপর সতৃষ্ণ চোখে বাইরের দিকে তাকালো। মাধবীলতা এখনও দরজা থেকে সরেনি। তার চোখ অনিমেষের মুখের উপর স্থির। কয়েক মুহূর্ত বাদে অনিমেষ ওকে দেখতে পেল। দেখে চমকে উঠল। অনিমেষের বুকের মধ্যে এখন 100টা হিরোশিমা দুলছে। চারপাশ ভেঙে চুরে গলে জ্বলে অন্ধকার হয়ে গেল আচমকা। তারপর ক্রমশ ধোঁয়া সরে গেলে সেই স্বর্গছেরা চা বাগানের, বুক শান্ত করে বয়ে যাওয়া আংরা ভাষার নদীর উপর হয়ে থাকা শিশু কিংবা বালকটি সামনে এসে দাঁড়ালো। অপার বিস্ময় নিয়ে যে লাল চিংড়ি মাছদের খেলা করতে দেখত। অবিকল সেই চোখ, সেই মুখ, এমনকি তাকানোর ভঙ্গিটাও একই রকম। অনিমেষের মনে হলো অনেক অনেক বছর আগের সে এখনকার তাকে দু চোখ ভরে দেখছে। সেই বালক বলছে, কেমন আছো অনিমেষ? এই মধ্যবয়স জবাব দিচ্ছে, ভালো না, একদম ভালো না। তোমার তো এমন হবার কথা ছিল না। আমি যখন তুমি ছিলাম তখন ছিল না। তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে। আমি যখন তুমি ছিলাম তখন সত্যি ভালো ছিলাম। আমার শরীরটা তোমার মতো হয়ে গেলে, না, কখনো নয়। মাধবীলতার গলা শোনা যেতেই সব কিছু মিলিয়ে গেল আচমকা। দরজার ফ্রেমে ছবির মতো এখনও মাধবীলতা এবং সে। মাধবীলতা বলল, অমন করে কি দেখছো? ঘুমিয়ে পড়েছিলে? অনিমেষ মাথা নাড়ল, হাসবার চেষ্টা করল। এসো। ডাকটা যাব উদ্দেশ্য করে যে মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, দুটো বড় চোখ মেলে এদিকে তাকিয়ে আছে। পায়ে ময়লা সাদা মোজা, জুতো, প্যান্ট শার্টের উপর দীনতার ছাপ, পিঠে বই ভর্তি স্কুলের ব্যাগ। মাধবীলতা বলল, ডাকছেন, যাও। একটু দ্বিধা কিন্তু কাটাতে সময় লাগলো। তারপর মাধবীলতার আড়াল থেকে ছেড়ে এসে ছোট পা ফেলে খাটের দিকে এগিয়ে এলো। এসে কিছুটা দূরে দাঁড়িয়ে পড়ল। মাধবীলতা দেখল ওর চোখ এখন পায়ের দিকে। চোখ কুঁচকে যাচ্ছে, ঠোঁটের কোণে ভাঁজ। সহজ হবার চেষ্টা অনিমেষ জিজ্ঞেস করলো, বলো তো আমি কে? সে চোখ তুলে আবার পায়ের উপর নজর রাখলো। তুমি হাঁটতে পারো না? অনিমেষ ওই এক চিলতে দৃষ্টিতে বুঝে নিল মাধবীলতা ওর কাছে কিছু গোপন রাখেনি। তার গলা ভারী হয়ে এলো। না। পুলিশ করে দিয়েছে? হ্যাঁ। কেন? বুকের ঝড়টাকে কোনো রকম শান্ত করেছিল অনিমেষ। দুহাত বাড়িয়ে বলল, অত দূর থেকে কি গল্প করা যায়? আমি তো তোমার কাছে যেতে পারবো না, তুমি আমার কাছে এসো। মাধবীলতার শরীরটা কাছে চলে এলো। ছেলেকে সঙ্গে নিয়ে এগিয়ে দিল দুহাতের আলিঙ্গনে। এখন অনিমেষের দুহাতে একতাল নরম কাদা, যা দিয়ে ইচ্ছে মতন মূর্তি গড়া যায়।
বুকনুক চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো।